যে লোকগুলোকে দিয়ে, এই লোকগুলোকে আমার কাছে আপ্লুত মার্ক মনে হয় না। এখন সেই সন্দেহটা আরও তীব্র হয়েছে যে তারা আসলে যোগ্য লোক না। রুমিন আপা, আপনি একটু বলবেন আসলে রিমোটটা ওরা বলতেছে অদৃশ্য, হাতে নেই, ইসি এক এক সময় এক এক রকম কথা বলে, আবার ওখানে নির্বাচনের কর্মকর্তারা তাদেরকে নানা রকম অন্যরকম তথ্য দেয়। সব কিছু মিলিয়ে এনসিপি বা কেন শাপলাতে আটকে আছে, বা নির্বাচন কমিশনার কেন বারবার ওই যে বিধিমালার দোহাই দিচ্ছে? আসলে শাপলা দিলে সমস্যা কি, আর না দিলে সুবিধা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে প্রতীকের বিষয়টা নিয়ে আলোচনা করছি, এবং যেহেতু এনসিপি গণ অভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল, এবং দলটি আসলে আমাদের সকলের মনে একটা বিরাট প্রত্যাশা তৈরি করেছিল। সেই প্রত্যাশা 14 মাসে কতটুকু পূরণ হয়েছে, কতটুকু আমরা আশাহত হয়েছি, কতটুকু দুঃখ পেয়েছি, সেটা ভিন্ন আলাপ। কিন্তু দলটি নতুন গঠিত হয়েছে এবং দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে আছে। কিন্তু আমরা একটু অবাক হই যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনর অবস্থানে দলটি চলে যায়। আমি ইসির আলোচনায় আসছি। দলটির আলোচনা যদি আমি করি, যে এরকম কিছু কি যে শাপলা আপনি যখন পাবেন তখন অটোমেটিক্যালি ভোটগুলো বেশি পাবেন, বা আপনার জেতার সম্ভাবনা বেশি হবে, কিংবা আপনার সিটের বা আসন সংখ্যা আপনি বেশি পাবেন, বিষয়টা তো আসলে সেরকম নয়। আপনার প্রতীক যেটাই হোক না কেন, কিছু প্রতীক আমি দেখেছি সেগুলো একেবারেই জাতা, ওই ধরনের প্রতীক থাকাটাও খুব দুঃখজনক, হাস্যকর, সেই আলাপেও যাচ্ছি না আমি। কিন্তু শাপলা আপনাকে এক্সট্রা কি বেনিফিট দেবে, মানে আপনি এতটা অনড় কেন শাপলার ব্যাপারে, এটা আমার একটা প্রশ্ন। আর দুই হচ্ছে, একটা মার্কা হয়ে ওঠে, মার্কা বলে একটা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময় একটা দল তার কাজ কর্মের মধ্যে দিয়ে গণমানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। অ্যাটলিস্ট আপামর জনসাধারণ তো আর হবে না, কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটা লাভ করে। যেমন আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি, হয় নৌকা না হলে ধানের শীষ, হয় ধানের শীষ না হলে নৌকা। অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভেতরে, মননে, মগজে, মজ্জায় গেঁথে গেছে। কিন্তু শাপলা তো সেরকম না। শাপলা বলুন কিংবা পদ্ম বলুন কিংবা গোলাপ বলুন, যেটাই আপনি বলুন, মানে নতুন দলের মার্কা যেটাই হোক না কেন, তাকে তো আসলে একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিয়ে সেই ব্র্যান্ডটা তৈরি করতে হবে। সো এই চ্যালেঞ্জ কিন্তু দলটার জন্য থাকবেই। আর এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে, বিষয়টা এত বেশি জেদাজেদির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে এখন যদি শাপলা না দেয়া হয়, মানে দেয়া হবে না বলেই আমরা এখন পর্যন্ত জানি, তাহলে মনে হবে যেন নির্বাচনের আগেই দলটি হেরে গেছে। এবং এই পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে, কারণ নির্বাচনের আগের প্রতিটা স্টেপ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ধরুন আমি নির্বাচন কমিশন, আপনি জানেন কিছুদিন আগেই ইউনিয়ন নিয়ে আমার কিন্তু একটা ঘটনা ঘটেছে। সো এই যে এইটার যেটা সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট হয়েছে, আমি খোলামেলা বলি আপনাকে, ভোটাররা বলছে উনি পারে, ওনার ওই হ্যাডাম আছে, উনি বলছে এই 3টা ইউনিয়ন ওনার বাবার ইউনিয়ন উনি নিয়ে গেছে। সো এই যে মানুষের মধ্যে, আমাদের সাধারণ ভোটারদের মধ্যে একটা পারসেপশন তৈরি হওয়া যে আপা পারছে, আপা যা বলছে আপা তাই করছে। সো এখন যদি আমি এটাকে জেদাজেদির পর্যায়ে নিয়ে যাই, বা আমার প্রতিপক্ষ যদি বিষয়টিকে জেদাজেদির পর্যায়ে নিয়ে যায়, তখন কি হবে জানেন? তখন যদি জিনিসটা না হয়, যত বেশি জেদ আপনি করবেন পরাজয়টাও তত বড় হবে। এনসিপি বলছে, মানে এনসিপির বলছে যে ইসির নিয়ন্ত্রণটা ইসির কাছে নেই, মানে আসলে কিসের কাছে নেই, মানে এটা কেন? মানে এটা আমি একেবারেই বহিরাগত। এখানে আজকে কিন্তু অনেকদিন পরে একদম সরাসরি বলা হয়েছে এটা, যে এটা আমার পক্ষে বলা ভীষণ কঠিন। তবে আমার ভাইয়ের যে বক্তব্য আমি শুনলাম, তুষার যেটা এখানে বললেন, সেখানে কিন্তু অনেকগুলো বিষয়ের সঙ্গে এটাও এসছে যে ইসির যারা চাকরি করেন সেই কর্মকর্তা বা কর্মচারীদের কথাও আবার আরেক রকম। ইলেকশন কমিশনের ফর্মাল কথা একরকম, ইনফর্মাল কথা তাদের সাথে যখন মিটিং হয় তখন একরকম, আবার রুমের বাইরে যারা ইসিতে কাজ করেন তাদের কথাও ভিন্ন। সো তিন রকমের বয়ান আমি মানে সোফার আমি আজকের আলোচনায় বুঝলাম। এখন এখান থেকে আমার মনে হয় তুষার তো বলেই দিয়েছে যে ইসির সঙ্গে যখন তারা বৈঠক করেছে তখন ইসি একটা সংস্থার কথা বা একটা অফিসের কথা বলেছে যে ওনাদের লোগো তো হচ্ছে শাপলা, সো সেই কারণে আমরা দিতে পারবো না। কিন্তু এটা কিন্তু কোনো একটা অফিসের লোগো না, এটা রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের জাতীয় যেই প্রতীক সেটার একেবারে মধ্যমণিতে শাপলা। অনেকে বলেন যে ধানের শীষ এখানে আছে, হ্যাঁ ধানের শীষ আছে, কিন্তু ধানের শীষ হয়ে গেছে টারশিয়ারি।
ধানের শীষটা আপনার চোখে পড়বে না, আপনি যখন প্রতীকের দিকে তাকাবেন শাপলাটাই চোখে আপনার পড়ে। চোখে শাপলা পড়বে, এর উপরে যে তারা আছে সেটাও আপনার চোখে পড়বে না, পাশে যে ধানের শীষ বা পাটের আঁশ আছে সেটাও আপনার চোখে পড়বে জি না। আসবে আপনার কাছে যেতে চাই মাসুদ কামাল, আপনি একটু বলবেন সেটা হচ্ছে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সে অনেক কথা বলেছেন তিনি যে ইসি কর্মকর্তারা দলবাজি এবং দুর্নীতিতে ব্যস্ত, কোনো নিয়ম নীতি ছাড়া জঙ্গলীয় কায়দায় চলছে ইসি, অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোনো যোগ্যতা তাদের নেই, এরকম অনেক কথা বলেছেন। মানে এখন পর্যন্ত তো এই নির্বাচন কমিশন কোন নির্বাচনও করে নাই, বড় কোনো আয়োজনও করে নাই, মানে তাদের অযোগ্যতা, তারা ব্যর্থ, তারা দুর্নীতিগ্রস্ত, কোনো কিছু না করার আগেই এগুলো কেন, এই কথাগুলো কেন আসছে আসলে? আপনি যদি করে পরীক্ষা করতে হয় তো সমস্যা। এখন ধরেন আপনি আমাকে গুলি করে দিলেন, আপনার টিপ সুজা আছে কি না আছে এটা পরীক্ষা করার জন্য কি আপনার নলের সামনে আমি দাঁড়াবো ভাই? সেই তো খুব রিস্কি কথা বললেন। যাই হোক এনি কি বলবো, তবে নড়াচড়ায় বোঝা যায়। আচ্ছা মনে করেন 100 মিটার স্প্রিন্ট হবে, উইসেন বোল্ট আছে, তার পাশে আমি যাই দাঁড়ায় গেলাম, আমার মুভমেন্ট কিন্তু বুঝবেন যে আমি কয়েক কদম যাইতে পারবো, তারপরে হাঁটুতে হাঁটুতে বাড়ি খেয়ে পড়ে যাবো কিনা এটা নিয়ে অন্য আলোচনা। আচ্ছা এখন আমি নিজে ব্যক্তিগতভাবে এই আলোচনায় আমি নাসিরউদ্দিন পাটোয়ারি এই আলোচনায় যাবো না, কারণ এটা তো সে তো একটা পলিটিক্যাল পার্টির বড় নেতা, সে কিছু বললে পত্রিকায় হয়, মানে একটা ভাইরাল হয়ে যায়। আমি বললে তো হবে না, কিন্তু আমার একটা অবজারভেশন আছে। আচ্ছা আমার অবজারভেশন হলো কি, দেখেন একটা মানুষ কখন অবসরে যায়, তাকে অবসরে পাঠান কেন? আপনি পাঠান এই কারণে আপনি মনে করেন যে এই লোকটার কর্মক্ষমতা আর আগের মতো নাই, আপনি মনে করেন এই লোকটার সিদ্ধান্ত নেওয়ার মানসিক দৃঢ়তা আর আগের মতো নাই, যে কারণে রাষ্ট্র মনে করে সার্টেন এইজের পরে ভাই আপনি বাড়িতে যে আল্লাহ বিল্লাহ করেন, পেনশনের টাকা টোকা নিয়ে হজ টজ করে এসে বসে থাকেন চুপচাপ, যখন আল্লাহ ডাক দিবে তখন যাইন গা, এই কিন্তু বেসিক ফর্মুলাটা, তাই না? তো এরকম একটা লোক যাকে নাকি রাষ্ট্র মনে করতেছে তাকে সচিব হিসেবে রাখা সম্ভব না, তাকে আর মানে আপনার এডিশনাল সেক্রেটারি হিসেবে রাখা সম্ভব না, ডিস্ট্রিক্ট জাজ হিসেবে সে অকর্মণ্য, সেই অকর্মণ্য লোকগুলিকে ডেকে এনে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নির্বাচন পরিচালনা করা, যখন সেখানে নিয়ে বসায় দেন, এই যে ফরম্যাটটা, এই যে তত্ত্বটা, এই যে নীতিটা, এটাই ফল্টি, এটা ইটসেলফ ফল্টি। এই লোকগুলি আসলে তো মোটামুটি যাওয়ার সময় হয়ে গেছে, এখন এই সময়ে তারা মেরুদণ্ড সোজা করে ফাইট করবে, এটা হওয়ার কথা না। এর জন্য কি বেসিক ফর্মুলা যে সমস্ত অবসরপ্রাপ্ত গুলিকে আইনে নির্বাচন কমিশনের মানে কমিশনটা গঠন করা হয়, সবগুলো অবসরপ্রাপ্ত সব, এইটা এইবারও আগের বারও তার আগের বারও এটা চলছে, রাষ্ট্র এভাবেই তৈরি করছে। এই রাষ্ট্রের ফরম্যাটটাই এরকম যে আমরা এমন একজন লোককে নিব, এমন একজন লোককে নিয়ে বসাবো, জোরে একটা ধমক দিলেই তার চেয়ার সহ সে নাড়াই ফেলাবে, বলবে যে আমি একটু বিছানা যাই একটু শুয়ে আসি, আমার হার্টের সমস্যা, হার্টের সমস্যা হতেই পারে, আর ওই বয়সে হার্টের সমস্যা আরও সমস্যা, তখন ডায়াবেটিসের সমস্যা, অনেক সমস্যা আছে। তো এই আপনি কিছু মনে করেন না, আমি বৃদ্ধ লোকের কথা বলতেছি, আমি নিজেও কিন্তু বৃদ্ধ, জি, এবং আমি মনে করি আমার কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া উচিত না, এটা আমি আইনি বলে দিলাম, দিন না কখন আমাকে, কারণ আমি পারবো না, তো আমি বুড়া হয়ে গেছি ভাই। তো এখন ওনারা তো আরও বুড়া হয়েছেন, তো এই সমস্ত লোকেরা যখন ওখানে দেয় দায়িত্বটা, তখন এই পলিসিটাই খারাপ। তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলছেন, ওনার সঙ্গে নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটছে, ওই ঘটনার প্রেক্ষিতে প্রমাণ হয়েছে। এখন আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের একটা জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত যে জায়গাটা, যে স্তরটা, সেটা হলো কি একটা নির্বাচন করব আমরা। এখন নির্বাচনটা দিয়ে প্রমাণ করতে হবে যে এই লোকগুলি যোগ্য কি যোগ্য না। জাতি হিসেবে মনে করি আমার জন্য এর চেয়ে বড় ট্রেজেডি আর কিছু হতে পারে না, তাই না? এটা যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি কেন বলছেন উনি জানেন, কিন্তু যে কথাটা আমাকে বলতে বলে আমিও বলতাম, আমি বলতাম ওই কারণে, উনি বলছেন অন্য কোনো কারণে। আপনি যেগুলো বলেন এসব কারণে কি মনে করা হচ্ছে যে তাদের হাতে আসলে কন্ট্রোল নেই, তারা অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়? কন্ট্রোল নাই আমি বলি না, কিন্তু ভাই কন্ট্রোল তো এখন দেখার, এটা হাসনাতরা বলছে, সেটা শিডিউল ঘোষণার পরের থেকে তারা হবে কি পাওয়ারফুল লোক, মানে তত্ত্বগত হবে, এর আগে হবে না। এর আগে কিন্তু হবে, এর আগে তার কথা কি মূল্য আছে? এর আগে তার কথা কোনো মূল্য নাই তোরে ভাই। যে শিডিউলে ঘোষণা হলো তার পরবর্তী সময়টা ওনার হাতে সব নিয়ন্ত্রণ সারা দেশে, মানে তত্ত্বগতভাবে। আচ্ছা, কিন্তু সেটা বাস্তবে কতটুকু হবে আমি জানি না, আগের গুলি তো হয় নাই। যেমন আমি তো পার্সোনালি হাবিবুল আওয়াল সাহেবকে পছন্দ করতাম, সিইসি হওয়ার আগ পর্যন্ত। আমার কাছে ওনাকে মোটামুটি মনে হতো যে স্মার্ট লোক, এরকম আমার কাছে মনে হতো। হাবিবুল আওয়াল সাহেব এত স্মার্ট যে 2বার আমার পর্যন্ত ডাইকে নিয়ে গেছিল,
ওই যখন নাকি সাংবাদিকদের ডেকে নিয়ে গেছিলো, প্রথমবার যে কী সব বলে আসছি ওইটা সে সহ্য করে আবার ডাকছে। আচ্ছা, তো এরা তো ভয় ডাকেই না, এরা কিন্তু ডাকে না, যে কায় ডাকে কেউ যায় না বলতো। শুনলাম মাঝখানে সাংবাদিকদের ডাকছিল, এখন যে কারা এখন বুঝতে পারলাম না কোন সাংবাদিক ডাকছিল। তো ডাকছিল ভালো, নিশ্চয়ই তারা খুব মানে জ্ঞানীগুণী সাংবাদিকদের ডাকছিল। কী বলছে সেটাও বুঝলাম না, পত্রপত্রিকা পর্যন্ত ঘাটছি কী বলতে চাচ্ছে। তো যাই হোক, ওনারা তো মানে হয়তো ভাবছে না এগুলি সহ্যই করা যাবে না, কিন্তু ডাকবি না, যাক দূরে থাকুক। তো এরা কী করবে আমি জানি না, তবে এখন পর্যন্ত আমাদের মুভমেন্ট জেস্টার দেখে আমি না অত বেশি আশাবাদী হইতে পারতেছি না। বাকি আলোচনা বিরতির পরামর্শ করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত জন্য। এখন প্রকাশ, আমরা কথা বলছিলাম ভোটের রিমোট নিয়ে। আবারও যেতে চাই সারওয়ার তুষার আপনার কাছে, সেটা হচ্ছে যে সনদ নিয়ে একটু কথা বলি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এনসিপি, একসময় এদেরকে প্রতিশব্দ মনে হতো, সবগুলোর সাথে মনে হচ্ছে এনসিপি, জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র একই একটা জিনিস। কিন্তু আপনারা সনদে স্বাক্ষর না করার পর মনে হচ্ছে যে প্রতিশব্দ না, আপনারা বিপরীত শব্দ। মানে কেন সই করলেন না সে ব্যাখ্যা আপনারা দিয়েছেন, তারপরে বলি যে আইনি ভিত্তি অথবা বাস্তবায়ন প্রক্রিয়া না থাকায়। এইগুলোই কি কারণ, না অন্য কোনো কারণ আছে? আচ্ছা, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস একটু ইসি সম্পর্কে বলতে চাই। আচ্ছা, যে আপনি জিজ্ঞেস করেছেন না যে মানে হঠাৎ করে দুর্নীতি বা যেটা বলার কারণ কি, একটা জিনিস শুধু আপনারা একটু খবর নেন যে এই যে জাতীয় লীগ নামে একটা দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা নিবন্ধনের সময় 43,000 প্লাস পাতার সাবমিট করেছি নিবন্ধনের জন্য, আর তারা 172 পাতা মাত্র সাবমিট করেছে। যে কেন্দ্রীয় কার্যালয় যে স্থানের নাম দিয়েছে, এই স্থান বা এরকম কোনো স্থান বাংলাদেশে নাই। তো এরকম একটা দল কিভাবে নিবন্ধন পেল, এটা খোঁজ নিতে হবে না? শিওর। হ্যাঁ, ফলে এইটা হচ্ছে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে কথাটা বলেছেন, এর সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। জাতীয় এবং আরও অনেকগুলো দল কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করেছে, তাদের হাজার হাজার পাতার ডকুমেন্ট তারা দিয়েছে, সেগুলো নিবন্ধন পায় না। কিন্তু এই 172 পাতার ডকুমেন্ট দেয়া একটা দল কিভাবে পেয়ে গেল, এবং যাদের কোনো সভাপতি, সেক্রেটারি, বিগত কয়েক মাসের কোনো প্রোগ্রাম আপনি স্মরণ করতে পারেন? আপনি অ্যাক্টিভ সাংবাদিক না, এরকম কিছু আমরা আসলে জানি না। তারাও কিন্তু জানেন না। আমরা তো অ্যাক্টিভ ইন পলিটিক্স, আমাদের কোনো দৃশ্য নাই, এই দলের কোনো দৃশ্য আমাদের সামনে নাই, কিন্তু এই দল নিবন্ধন পেয়ে গেছে এখানে। তাহলে মানে এইরকম ইসি এত ভয়ঙ্কর একটা দুর্নীতি করার পরে যে কোনো সভ্য দেশে ইসিকে আউটরাইট ডিসমেন্টেল করে দেওয়া হবে, নতুন ইসি গঠন করা হবে, এরকম একটা অনিয়ম পাওয়ার পরে। কিন্তু এখনও বাংলাদেশ যেহেতু মানে তারা আছে, ওই যে অদৃশ্য শক্তির কথা যেটা আসছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকগুলো, আপা যেটা বললেন না যে অনেকগুলো প্রতিষ্ঠানের ব্যাপার আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের কথাই কেন তারা বললেন? তারা বলেছেন একটা প্রতিষ্ঠানের কথা স্পেসিফিকভাবে, এটা কথা কেন আসলো? আরও তো 10টা জায়গা ছিল, সেটা বলতে পারতেন। টাকার মধ্যেও শাপলা থাকে, এটার কথা আপনি বলতে পারতেন, কিন্তু এসছে একটা স্পেসিফিক প্রতিষ্ঠান। এই কারণে বলা হচ্ছে যে অদৃশ্য শক্তি রিমোট আছে। সনদের ব্যাপারে বিপরীত শব্দ হয়ে গেছে না, বিপরীত শব্দ হয়নি, আমরা ভেরি মাচ এনগেজড, এবং এইটা আমরা এটাতে এই প্রক্রিয়া পুরোপুরি ছিলাম, এখনো আছি, এবং এই সনদ প্রণয়ন প্রক্রিয়াও আমরা একটা পার্ট। সেটাই তো বললাম যে আপনারা সমর্থক ছিলেন একসময়। আমরা 4 জন মিলে একটা জিনিস একমত হয়েছি, এভাবে আমরা বাস্তবায়ন করব। আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটা পেপার তৈরি করি, আমরা এটা লিখে রাখবো না এখানে যেভাবে আমরা বাস্তবায়ন করবো, আমরা একমত হয়েছি, তারপর তো আমি সাইন করব? নাকি পুরো জিনিসটা আমরা লিখবো, তারপরে শুধু একটা জায়গায় ফাঁক রাখবো যে কিভাবে আমরা বাস্তবায়ন করব, এটা লেখা থাকবে না? অর্থাৎ আপনি তো একমত হয়েছেন যে জুলাই সনদ আদেশ হবে, গণভোট হবে, এবং তারপরে পরের পার্লামেন্টের কাছে ডুয়েল রোল দেওয়া হবে ফর দ্য টাইম বিং। এটা তো সকল রাজনৈতিক দল একমত হয়েছে, সারা দেশ দেখেছে, বাংলাদেশ টেলিভিশনে টেলিকাস্ট হয়েছে, বাইরে এসে সকল দল বলেছে যে হ্যাঁ আমরা এটা একমত হয়েছি। এই কথাটা লেখা থাকবে না কেন? এবং যখন আমরা এই কথাটা বললাম যে এটা যুক্ত করেন অঙ্গীকার নামার মধ্যে, তাহলে আমরা সাইন করব, তখন আমাদের বললো এখন আর টেক্সট সংশোধন করার সুযোগ নাই, এটা বলেছে কমিশন। এরপরে দেখা গেল ওখানে জুলাই যোদ্ধা নামে যারা গেলেন, তারা যাওয়ার সাথে সাথে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের আলাপ ছাড়া আপনি 5 নম্বর পয়েন্টে সংশোধনী আনলেন, তখন পারলেন কিভাবে? তার মানে কমিশন চেয়েছে আমরা যে ভদ্রচিত্ত একটা রাজনৈতিক অবস্থান, প্রত্যেকটা রাজনৈতিক দল তো একটা ডিসেন্ট পলিটিক্যাল পজিশন দেখাবে যে এর বাইরে আমি অপারগ। এটা তাদের পছন্দ না, তাদের পছন্দ হাঙ্গামা। এই হাঙ্গামা বা বিক্ষোভ পছন্দ বলেই তো তারা ওখানে গেল, এবং সাথে সাথে কমিশনের প্রধান সহসভাপতি তিনি এসে বললেন যে আমরা ক্ষমাপ্রার্থী, আমাদের ভুল হয়েছে, আমরা এটা এইভাবে সংশোধনী করলাম। তখন কীভাবে পারলেন আপনি? তার মানে তারা চেয়েছে কিনা আসলে এনসিপি প্রোগ্রামে যাক বা ওই সাইনিং সেরিমনিতে থাকে, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ করার কারণ আছে। কারণ আদারওয়াইজ আমাদের যেটা অ্যাকসেপ্টেড, নতুন কোনো দাবি এনসিপি করে নাই, যেটা সবাই একমত হয়েছে, ওই কথাটা শুধু লেখা থাকতে হবে, এই কথাটা এনসিপি বলেছে। এইটা মানে বলার পরেও যখন আপনি এটা যুক্ত করলেন না, তখন বুঝতে হবে যে আপনার মতলবের মধ্যে কোনো সমস্যা আছে, এবং আপনি চেয়েছেন কিনা যে আমরা ওখানে যাই, এটা নিয়ে সন্দেহ করার বা প্রশ্ন তোলার সুযোগ আছে। ফলে এই পুরো জিনিসটা আমরা আশা করব, এই কথাটা বলার পর আমরা আশা করি যে যেহেতু তারা 31 অক্টোবর পর্যন্ত সময় বাড়িয়েছে এই কমিশন, এবং আমাদেরকে তারা আশা করি যে তারা ডাকবে, এবং আমাদের যেটা উদ্বেগ যে জায়গাটা
যে এটাকে শুধুমাত্র আমরা একটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে দেখি না, এটার একটা আইনি ভিত্তি থাকতে হবে, সাংবিধানিক ভিত্তি থাকতে হবে, যেটা আবার হবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। এটাতে আমাদের অসুবিধা নেই। কিন্তু আপনি যদি শুধু এটাকে একটা রাজনৈতিক দলিল এবং ফাঁকা প্রতিশ্রুতি, পরবর্তীতে জাদুঘরে শোভা পাবে, এই ধরনের কোনো ডকুমেন্ট আমরা দেখি না, তো এটা বাংলাদেশের শাসনতন্ত্রের মধ্যে বিরাট আকারে একটা মানে গুণগত একটা পরিবর্তন আনবে। আইনি ভিত্তি কি সংসদে গিয়ে না সংসদের আগে, কিভাবে এটা দেওয়া? আচ্ছা, সংসদের আগে হোক আর গিয়ে হোক, আপনি এ ব্যাপারে একমত হয়েছেন তো সব রাজনৈতিক দল, তো এই কথাটা লেখেন, সবাই যদি যেভাবে একমত হয়েছে ওই কথাটা লিখে রাখেন যে সংসদে গিয়ে আমরা এটা বাস্তবায়ন করব। যদি এটা সবার সিদ্ধান্ত হয়ে থাকে, আমরা শুধু এই পয়েন্টটা বলতেছি, বারবার এইখানে ফোকাস করছি যে সংসদে গিয়েই ধরেন হবে, যদিও আমাদের পজিশন ডিফারেন্ট, কিন্তু সংসদে গিয়ে হোক আর সংসদের বাইরে হোক, সংসদের আগে হোক, যেটাই হোক, সেটা আলোচনাটা এটা সিদ্ধান্ত হয়ে তারপর কিন্তু আলোচনা প্যাক আপ হচ্ছে। আমি একটু লেখা থাকবে না কেন? আপনি একটু বলবেন যে মানে আসলে আইনি ভিত্তি বা বাস্তবায়ন প্রক্রিয়া এই বিষয়ে অস্পষ্ট কেন? আর একটা বিষয়, আপনারা তো স্বাক্ষর করেছেন, জামায়াত ইসলামী স্বাক্ষর করবে কিনা যেদিন স্বাক্ষর হওয়ার কথা ওদিনও আমরা নিশ্চিত ছিলাম না। আমরা হেডলাইন করেছিলাম যে তারা আসলে দোলাচলে আছে, স্বাক্ষর করবে কি করবে না, কিন্তু আমরা দেখলাম তারা স্বাক্ষর করলো। ইদানিং আজকে একটা কথা বলেছে জামায়াত নেতা গোলাম পরোয়ার, উনি বললো যে মানে সই যদি বাস্তবায়ন প্রক্রিয়া ভঙ্গ হয়, মানে যে কথা বলা হয়েছে সেটা ভঙ্গ করা হলে তারা স্বাক্ষর প্রত্যাহার করে নেবে। মানে ওটা প্রত্যাহার কিভাবে করবেন আপনি? আমি আসলে জামাতে ইসলামকে নিয়ে কি বলবো আপনি আমাকে বলেন। তারা পিআরের জন্য আন্দোলন করছে, তারা যে 5 দফা নিয়ে আন্দোলন করছে, আজকে 8টা দল যুক্ত হয়েছে তাদের সেই আন্দোলনে। তারা প্রথমে ঢাকা, তারপরে অন্যান্য বিভাগ, তারপরে জেলা পর্যায়ে 27 তারিখ পর্যন্ত তারা অলরেডি কর্মসূচি কি হবে ঘোষণা করে দিয়েছে। আপনি বলেন তো বাংলাদেশে কোন রাজনৈতিক দল সর্বপ্রথম 300 আসনের প্রার্থী ডিক্লেয়ার করে বসে আছে? বাংলাদেশে কোন রাজনৈতিক দল ফজরের পর, ফজরের নামাজটা পড়ার পর বের হয়ে যায় ঘরে ঘরে গিয়ে প্রচারণায়? জামাতে ইসলামী। মানে ওরা বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। আমরা না আসলে পলিটিক্সে যারা যেখানে আছে, আপনি এনসিপির কথা বলেন, আপনি বিএনপির কথা বলেন, ইভেন আপনি আওয়ামী লীগের কথা বলেন, আপনি যারটাই বলেন, প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মধ্যে আপনি একটা সাযুজ্য খুঁজে পাবেন, একটা ব্যালেন্স খুঁজে পাবেন, একটা মিল খুঁজে পাবেন। কিন্তু জামাতে ইসলাম যে কি বলছে আর কি করছে এটা আমি বুঝতে অপারগ, এটা আমারই ব্যর্থতা, আমি বুঝতে অপারগ। আর আইনি ভিত্তির কথা যেটা আপনি বলছিলেন, আচ্ছা আপনার মনে থাকবে নিশ্চয়ই যে শেখ হাসিনা সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদ অপরিবর্তনীয় করেছিলেন। ওনার যে 2/3 মেজরিটি 2008-এ আসলো এবং সেটা 14, 18, 24-এর ফেক নির্বাচনের মধ্যে দিয়ে কন্টিনিউ করলো, সেই সময় কিন্তু তিনি সংবিধানের বেশ কিছু অনুচ্ছেদ বলেছেন যে এগুলো কখনো পরিবর্তন করা যাবে না। আপনি বলেন তো সে অনুচ্ছেদের একটাও কি আছে বা থাকবে? থাকে না। আপনি মানে ভেরি বেসিক অফ দ্য জুরিসপ্রুডেন্স হচ্ছে this parliament cannot bind the future parliament. এই পার্লামেন্টের কোনো অধিকারই নাই, এই পার্লামেন্টের ওই আইন পাশের এখতিয়ারই নাই যে সে ভবিষ্যৎ পার্লামেন্টের হাত পা বেঁধে দেয়। মানে ভবিষ্যৎ পার্লামেন্ট কি আইন করবে আর কি আইন করবে না, কোন আইনটাকে রাখবে আর কোন আইনটাকে বাতিল করবে, এটা কখনো এই পার্লামেন্ট ঠিক করতে পারে না। আর এখন তো কোনো পার্লামেন্টই নাই, তাহলে এখন কি হচ্ছে? এই যে সনদ, সনদের ইংরেজি হচ্ছে এগ্রিমেন্ট, মানে যেটা সোজা বাংলায় চুক্তি। আপনার আমার মাসুদ কামাল ভাই সারোয়ার তুষারের মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, একটা সমঝোতা হয়েছে যে আমরা যদি যেই আসি, আমি আসি, সারোয়ার ভাই আসুক, মাসুদ কামাল ভাই আসুক, কিংবা আপনি আসেন ক্ষমতায়, যেই আসুক, আমরা এই 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 এইভাবে এই রুল অফ দ্য গেমস এর মধ্যে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এটা যদি কেউ না মানে, এটা যদি কেউ বিচ্যুত হয়, বিশ্বাস করেন আপনি আইন আদালত করে তাকে লাইনে আনতে পারবেন। আপনার যেটা করতে হবে, আপনাকে আবারও পথেই নামতে হবে। এবং এই যে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়েই বাংলাদেশের এই গণতান্ত্রিক যাত্রাটা চলবে, এটাই নিয়ম। যেহেতু বাংলাদেশে দীর্ঘ সময় গণতন্ত্রের যে ফার্স্ট স্টেপ নির্বাচন, যে অ্যাটলিস্ট মানুষকে তার প্রতিনিধি নির্বাচন করতে দাও, এটা তো যেহেতু দীর্ঘদিন আমাদের অ্যাবসেন্ট, দীর্ঘ সময়, যুগের বেশি অ্যাবসেন্ট, সো আমরা না এখন অনেক লফটি আইডিয়াস নিয়ে ঘুরছি। এই আইডিয়াসগুলো আসলে এভাবে ইমপ্লিমেন্টেড হয় না। বাংলাদেশে অন্তত 5টা থেকে 6টা নির্বাচন আপনি মোটা দাগে সুষ্ঠু হতে দেন, আপনি দেখবেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সিধা হয়ে গেছে। কেন সিধা হয়ে গেছে? ধরেন নির্বাচনে জামাত, আমি সে ফর এক্সাম্পল 50টার মধ্যে 20টা আসন পেল, 300টা না, আমি বললাম 50টার মধ্যে 20টা পেল, কথার কথা। এই 20টা আসন ধরে রাখা,
এবং ভবিষ্যতে এটাকে 25-এ বা 30-এ নেওয়ার যেই চেষ্টাটা এই দলটার থাকবে, সেটাই বাংলাদেশকে আরেকটু বেটার বাংলাদেশ করবে। ঠিক একইভাবে বিএনপির জন্য একই যুক্তি প্রযোজ্য, অন্যান্য দলের জন্য সেম যুক্তি প্রযোজ্য। যে আজকে এই নির্বাচনে 200টা আসন পাবে বা পেল, কথার কথা, সে যাতে 220টা পায় সেই চেষ্টা সে করবে। সে নিশ্চয়ই চাবে না 150-এর কমে চলে যেতে, তাই না? তার চেষ্টা থাকবে একটু বেটার করা, অ্যাটলিস্ট স্থিতাবস্থা যাতে থাকে, অ্যাটলিস্ট 200 থাকে। সো এই যে নিরন্তর এই প্রচেষ্টা দলগুলোকে আরো অনেক বেশি বেটার ডেমোক্রেটিক করে তুলবে। সেই পথে কি আমরা আছি? আমি এখনো দেখি না। আপনি চিন্তা করেন, ফেব্রুয়ারিতে একটা নির্বাচন নিয়ে যেই পরিমাণ 9-6 শুরু হয়েছে, আপনি কি আদৌ মনে করেন যে আমরা সেই পথে আছি? একদিকে তো আমরা দেখতে পাচ্ছি দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা খুব তীব্রভাবে নজরে পড়ে। গত 5 দিনে 3টা জায়গায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একটা ছেলেকে যেভাবে খুন করে সিঁড়ির উপর ফেলে রাখা হয়েছে, এগুলো খুব ভালো আলামত দেয় না। এমনিতেই তো 14 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা হযবরল, এখন আমরা দেখতে পাচ্ছি বড় বড় নাশকতা, এগুলো কোনো ভালো ইন্ডিকেশন দেয় না। মাসুদ কামাল, আপনি একটু বলবেন যে সনদ নিয়ে যেহেতু কথা হচ্ছিল, মানে সনদ আর নির্বাচন কি একটার সাথে একটা খুব বেশি সম্পর্ক আছে? যে সনদ না হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে, এরকম কোনো ব্যাখ্যা আছে কিনা? যে সনদ হতেই হবে, সনদ না হলে নির্বাচন হবে না। আরেকটা যে আমরা শুনে আসছিলাম শুরু থেকে যে সনদটা হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক হবে, সবাই আমরা এক জায়গায় আসব। সেইখানে নিবন্ধিত দল কতগুলো? 50টার উপরে বোধহয় আছে, কিন্তু সাইন করছে 25টা, আজকে সম্ভবত গণফোরাম করেছে। হ্যাঁ, তাহলে আমরা কি সবাইকে আনতে পারলাম কিনা? এনসিপি কি তো আমরা আনতে পারলাম না এই সনদের মধ্যে। তাহলে এই যে জাতীয় ঐক্য, এরপর নির্বাচন, সব কিছু মিলে কি একটা মানে সন্দেহের ব্যাপার আছে কিনা বা কোনো আশঙ্কা করা যায়? প্রথমত আমার কাছে এটা জাতীয় ঐক্য মনে হয় না, এটা প্রথমত কথা। কারণ জাতীয় ঐক্য মানে জাতীয় বলতে হবে যে জাতীয় রাজনৈতিক দলগুলোর ঐক্য, তাও আমাকে মানতে একটু কষ্ট হইতো। বাট জাতীয় ঐক্য যখন বলবেন তখন তো জনগণ থাকে। আমার কাছে ওটা মনে হয় না যে এটা পুরো জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে এই ঐক্যমত্য কমিশন, এটা আমার কাছে মনে হয় না। দ্বিতীয়ত, এই ঐক্যমত্য কমিশন নিয়ে শুরুর থেকেই আমার কিন্তু আপত্তি ছিল। কারণ ঐক্যমত্য কমিশনগুলিতে, ঐক্যমত্য কমিশন এবং আগের যে সংস্কার কমিশনগুলো যাদের দিয়ে করা হয়েছে, যে লোকগুলোকে দিয়ে, এই লোকগুলিকে আমার কাছে আপ্লুত মার্ক মনে হয় না। তখনও মনে হয় নাই, এখন সেই সন্দেহটা আরও তীব্র হয়েছে যে তারা আসলে যোগ্য লোক না। কারণ আমি দেখলাম বাম দলগুলো বলছে যে জিনিসগুলো নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো নাকি মূল ইয়েতে চলে আসছে। তার মানে এটা যেটা ড্রাফট করছেন, এই মানে প্রস্তাব তো বিভিন্ন দল থেকে আসছে, সেই প্রস্তাবগুলো তো একজনকে ড্রাফট করতে হয়েছে, সেই লোককে আপ্লুত মার্ক না। আমার কাছে এটা আগেও মনে হয়েছে, এখনও মনে হচ্ছে ক্রমাগত। এই লোকগুলোকে বিদেশ থেকে নিয়ে আসছে, এদের কোনো সিনসিয়ারিটি নাই, এদের কোনো দেশপ্রেম নাই। যে লোক অন্য দেশের নাগরিকত্ব নেয় তার মধ্যে দেশপ্রেম থাকতে পারে না, কথা ভাই পরিষ্কার, কথা পরিষ্কার। যে লোক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে সে দেশপ্রেমিক না। এবং সমস্ত এই যে 6টা কমিশনের মধ্যে 6টার মধ্যে 4টার যে প্রধান, এটা বিদেশের নাগরিক, আমাদেরও নাগরিক, দ্বৈত নাগরিক। সে 2 নৌকা পা দিয়ে বসে আছে, 2 দিন পরে তারা সবাই চলে যাব। দেশটারে কোথায় ফেলাই চলে যাবো কেউ জানে না। আলী রিয়াজ সাহেব যে তার ইউনিভার্সিটিতে যে মাস্টারি করবো, মনির হায়দার চলে যাবো বিদেশে। তো এইগুলো ভাই কোয়ালিটি আমার ওরকম। এরা এই 2জন লোকের নাম বললাম এই কারণে, এই 2জন লোকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি রিলেটেড ছিলাম। একজন আমার টিচার ছিল, আরেকজন আমার সহকর্মী ছিল। 2জনকে আমি খুব ভালো মতো আমি চিনি। আচ্ছা, যাই হোক, সেটা বাদ দেন, বুঝলেন? কাজেই এটা যে কিছুটা হবে এটা মনে করি না। যে জিনিসটা নাকি এনসিপি বলছে, শুনেন, এই জুলাই সনদের সঙ্গে যদি একটা ধরে নাম আপনি উচ্চারণ করেন, সেটা এনসিপি নাম প্রথম আসে। সেটাই বললাম শুরু থেকে তারা এটা বলা যায় যে তাদেরই ব্রেন চাইল্ড। হ্যাঁ, ওকে, এখন তাদের কে ব্রেন চাইল্ড? ওই জুলাই সনদ, এই শব্দটুকু, বাকিটুকু এরা তো বসাইছে এরা। ওই ড্রাফট কি ওরা করছে? ওরা তো করে নাই। এখন ওরা জুলাই সনদ চাইছে, এখন জুলাই সনদের মধ্যে কি থাকবে, কিভাবে থাকবে, ওরা একটা আশা করছে, আর যে পাইতেছে আর একটা। তো ওই আশাটাকে হাওয়ার উপরে করছে? আশাটা তো করছে আলোচনার প্রেক্ষিতে করছে। আশ্বাসে আশা করেছে, আশ্বাস না, আলোচনা। আচ্ছা, আলোচনা করে তার বুঝছে থাকবে, এখানে থাকে না কেন? ওরা বুঝেই না যে এটা থাকতে হবে। শেষ মুহূর্তে যে 5 নম্বরটা জোড়া দিচ্ছে যে আমি এটা দিছি, কারণ তুমি যেটা শেষ মুহূর্তে 5 নম্বর দিলা ধমক খাইয়া অথবা একটা হাউকাও দেখা আগে দিলা না কেন? তার মানে তুমি এই কাজ বুদ্ধি দিয়ে করো নাই, অথবা তোমার বুদ্ধি ওই পর্যায়ে না যেটা করতে হবে। এতে বুদ্ধি ওই পর্যায়ে না। দে আর নট অ্যাট অল, দে আর নট সিরিয়াস। আমার গভর্নমেন্ট যেরকম নন সিরিয়াস গভর্নমেন্ট পাইছি আমি, এখানেও পাইছি একটা নন সিরিয়াস একটা টিম পাড়া বানাইতেছে। এইগুলো একটা বিষয়।
2 নম্বর বিষয়টা হলো এনসিপি যে আইনি ভিত্তিটা চায়, আচ্ছা, এটা এনসিপির পলিটিক্স। এনসিপি এটা যদি না পায় তো এনসিপি রাজনীতি করবে কিসের উপর ভরসা করে? সবাই তো একটা পলিটিক্স থাকবে, এটা তো একটা আলাদা একটা পলিটিক্যাল পার্টি, তাই না? তোরা যে রাজনৈতিক এটা চায়, এটা এরা চাবেই, এটা না চাইলে ওরা থাকে না রে ভাই। আগামীতে কোন গভর্নমেন্ট আসবে এসে বলবে তুমি ওই কাম করছো, তুমি পুলিশ মারছো, আসলে তোমার ফাঁসি দেই, বলবে তো রে ভাই। তো সে এটা চাবে না, এটা চাওয়ার তার সম্পূর্ণ অধিকার আছে, সে চাবে। আপনি দিবেন কি দিবেন না, যদি না দেন কেন দিবেন না, আর যদি দেন কেন দিবেন, সে লজিকটা তো আপনার কাছে থাকতে হবে। সে লজিকটা আপনার কাছে আছে ভাই, লজিকটা হলো ইম্পর্টেন্ট, সেই লজিকটা আপনার কাছে থাকতে হবে। 2 নম্বর কথা হলো যে কথা নাকি রুবিন ফারহানা বললেন, আমি এই কথাটাকে আমি কিন্তু সাপোর্ট করি, যে আগামী যে গভর্নমেন্ট আসবে মানে সবাই যেন ধরেই নিছে আগামীতে বিএনপি আসবে, নাও তো আসতে পারে। হয়তো দেখা যাবে বিএনপিও পায় নাই, জামাতও পায় নাই, হয়তো এনসিপি চলে আসছে। মানুষের মন ভাই ঘুরতে লাগে 1 মিনিট, হয়তো স্বতন্ত্র আসলো, কে জানে। কিন্তু আপনি আগে ধরে নিতে পারবেন এই সমস্ত জিনিস। যখন আপনি একটা নীতি, একটা কৌশল অথবা একটা আপনার সনদ ঠিক করবেন, তখন আপনি ধরে নিতে পারবেন না আগামীতে কে আসবে। ওটা ধরলে কিন্তু ওটার সার্বজনীন কিছু হবে না। আপনাকে নৈর্ব্যক্তিকভাবে এটা ভাবতে হবে যে আগামীতে যে গভর্নমেন্টটা আসবে, সেই গভর্নমেন্ট কি করবে সেটা আপনি আগেই ঠিক করে দিতে পারেন না। তারা যদি বলে আমি তো জনগণের রায় নিয়ে আসছি, জনগণ এটা চায় না, আপনি কি বলবেন? আপনি কি বলবেন ভাই? কিছু বলার থাকবে না। এই 58, 55, 60, 70টা দল বড় না জনগণ বড়? জনগণ বড় অবশ্যই, হিসাব তো ভাই ক্লিয়ার। কাজে আগে আপনি ঠিক করে দিতে পারেন না। কিন্তু আবার তুষার যে কথাটা বললেন যে আপনারা বলেন যে আমরা সংসদেই করব, বলুক না, অসুবিধাটা কি আছে? বললে সমস্যাটা কি? সেটাই বললে কি খুব বেশি সমস্যা হয় না? বলুক, বলতে যখন আপনি গরিবসি করেন তখন বুঝতে পারবো আপনার মাথায় অন্য চিন্তা চলতেছে। তো এইটা হলো জানেন কি, এখন যেটা হচ্ছে একটা হলো বিশ্বাস অবিশ্বাসের রাজনীতি চলছে এখন। আইনি ভিত্তি বাস্তবায়ন প্রক্রিয়া, এই ক্ষেত্রে বিএনপির একটা ভূমিকা রাখা দরকার আছে না, আইনি ভিত্তি বড় দল হিসেবে। আইনি ভিত্তি দেওয়া কঠিন। আচ্ছা, আইনি ভিত্তি তো খুব কঠিন। এখন আইনি ভিত্তি আপনি কে দেবেন? এটা ম্যাক্সিমাম দেবেন একটা অধ্যাদেশের মাধ্যমে, আগামী সংসদে এসে বাতিল করে দিল, তাহলে এই ভিত্তি তো অর্থহীন। শুনেন, আইন টাইম কিছু না। শেখ হাসিনা তো অনেক গবেষণা করে লেখছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না, কিছু কাম হয়েছে না। কাজে ওগুলো অন্য জিনিস, ওই ভিত্তি থাকলো না থাকলো ওটা হলো কি পরস্পরের প্রতি একটা সহ অবস্থান। আমরা জনগণ যেটা ফিল করি, আমরা কিন্তু ভাই কি চাই বলেন? আমরা চাই হলো দেশটা আগামীতে শান্তিপূর্ণ অবস্থায় থাকবে, দেশটাকে আপনি বিভক্ত করবেন না, দেশটা পরস্পরের প্রতি মানে এমন কথা বলবেন না যে আবার একত্র হইতে আপনাদের সমস্যা হয়। একত্র হইয়া কাজ করেন, দেশটাকে সামনের দিকে নেন। আপনারা যদি সামনের দিকে যান তাহলে আমরাও সামনের দিকে যাব। আর আপনারা যদি মারামারি করেন আমরা অসহায় বসে থাকবো, তারা আমাদের অসহায়, তার তো কিছু করার নাই। রাইট। বিরতির পর বাকি আলোচনা করতে চাই। দর্শকেরা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই। আসলে আশা করি সাথেই থাকবেন। কিন্তু এরা এটাই দর্শক বিরতির পর আবারও ফিল্ম আমাদের আলোচনায় আমরা কথা বলছিলাম ভোটের রিমোট নিয়ে। আবারও যেতে চাই সারোয়ার তুষার আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনারা বলছেন শাপলা প্রতীক ছাড়া আপনি নির্বাচনে যাবেন না, জামাত বলছে তারা পিয়ার পদ্ধতি না আসলে নির্বাচনে যাবে না। কিন্তু আমরা যতটুকু জানি সবাই কিন্তু নির্বাচনের গোছগাছ অলরেডি শুরু করে দিয়েছে। বিএনপি বোধহয় কোনো শর্ত নেই, তারা নির্বাচন যেভাবে নির্বাচনে যাচ্ছে যেটা মনে হচ্ছে আর কি। প্রশ্ন হচ্ছে যে আজকে নাহিদ একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, আপনারা সবাই দেখেছেন, যে তিনি বলেছেন যে জামায়াত ইসলামীর পিয়ার পদ্ধতির আন্দোলন প্রকৃতপক্ষে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, তাদের আসলে কোনো সংস্কার করার ইচ্ছা নাই, পুরোটাই কারসাজি। ওকে, এখন এই দুটোকে আপনাকে আলাদা করতে হবে। আচ্ছা, একটা হলো একটা দলের নীতিগত অবস্থান। আমরা নির্বাচনে যাবো না এই কথা একবারও বলি নাই, কারণ আমরা ঘোষণা দিয়েছি এই সংবাদ সম্মেলনে এই মাসের মধ্যে আমাদের অন্তত 50 থেকে 70টা আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। ফলে আমরা খুব বেশি মানে ব্যাপকভাবে ইলেকশনের দিকে আছি। আমরা বলেছি শাপলা ছাড়া নিবন্ধন নেব না, আর নিবন্ধন না নিলে তো সার্জিস বলেছে কয়েকবার যে শাপলা প্রতীক না পেলে, শাপলা প্রতীক না পেলে মানে কথাটা এরকম, শাপলা প্রতীক না পেলে আমরা নিবন্ধন নিচ্ছি না, নিবন্ধন না পেলে তো একটা দল নির্বাচনে কিভাবে যাবে, কথাটা এরকম। আর আরেকটা যেটা উদাহরণ আসলো, এটা খুব অবাক করেছে আমাকে, জামায়াত ইসলামের এই ধরনের মানে আমি বলবো যে দ্বিচারিতা, আমাদের আহ্বায়ক তো শক্ত ভাষা ব্যবহার করেছেন। এই দ্বিচারিতাটা দেখেন কেন, আমরা বলছি আপার হাউসে পিয়ার জি কেন চাই, এটা খুব স্পেসিফিক এজেন্ডা ধরে এসছে। সেটা হচ্ছে লোয়ার হাউসের কাছে যে আপনার সংবিধান সংশোধনী 2/3 একচেটিয়া ক্ষমতা থাকে, এটা এবং আমরা এটাকে বলি যে অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে ক্ষমতা, এটা বাংলাদেশকে অনেক বিপদের দিকে নিয়ে গেছে। এটাকে চেক দেওয়ার জন্য আপার হাউসের
পিআর থাকবে এবং সেখানে ওই আপার হাউসকে ইনভলভ করে আপনাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে যাইতে হবে। Single majority, স্পেসিফিক, হ্যাঁ, মানে এখন সিঙ্গেল মেজরিটি আসছে। প্রথমে ছিল এটা 2/3 যে আপার হাউসে 2/3 লাগবে, পরবর্তীতে বিএনপি যেন রাজি হয়, তো সেই জন্য আমরা বলছি ঠিক আছে আপার হাউসে সিঙ্গেল মেজরিটি, আই মিন 51% ইনাফ। এটা হচ্ছে খুব স্পেসিফিক এজেন্ডা। কিন্তু আপনি যখন পিআর নিয়ে আসলেন অ্যাজ এ হোল, এখন দেখেন পিআর দরকার কোন দেশে আছে কোন দেশে নাই, বাংলাদেশের বাস্তবতা সম্ভব কি সম্ভব না, আলোচনাটা পুরোপুরি ডাইলুট হয়ে গেছে। এবং এই পিআরটা এজেন্ডাতেই ছিল না, মানে নিম্নকক্ষে পিআর এটা এজেন্ডাতেই ছিল না। এটাকে হুট করে নিয়ে এসে আপনি যখন এটা করলেন এবং আপনি বললেন যে এগুলো ছাড়া আমরা জুলাই সনদ সাইন করব না, তাদের শীর্ষ নেতা ওইখানে দক্ষিণ প্লাজায় গিয়ে বিকালবেলা সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন কেন এসছেন, সাইন করবেন নাকি আপনারা এমনি দেখতে এসছেন? বলছেন জানাবো, জানবেন, দেখি কি করা যায়। এটা তো একটা দলের জন্য মানে ম্যাচিউরড অবস্থান না। তারপর তারা সাইন করলেন, করার পরে আজকে আবার তারা বলছেন যে যদি বাস্তবায়নের অঙ্গীকার না করেন তাহলে আমরা স্বাক্ষর উঠে নেব। কীভাবে উঠাবেন? রাবার দিয়ে মুছে ফেলবেন? এগুলো হচ্ছে রাজনৈতিক বিচারিতা। আপনি তাহলে আগেই তাহলে আমরা যে পজিশন নিয়েছি, ভুল হোক ঠিক হোক, আমরা বলেছি এটা করেন, এটা না করলে আমরা নিব না, বলেছি যেটা সেটা করেছি। এক কথা মুখে বলবো আর গিয়ে করবো আরেকটা, এটা আমরা করি নাই। কিন্তু জামায়াত ইসলামের এই কাণ্ডগুলো দেখেন, I have been very harsh about BNP throughout this 1 year. জামায়াত ইসলাম নিয়ে আমরা খুব বেশি কিছু বলি না, কিন্তু যে জামায়াত ইসলাম এই কাজগুলো করে পুরো সংস্কার প্রক্রিয়াটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে এবং দৃশ্যত মনে হচ্ছে যে জামায়াত ইসলাম শুধুমাত্র তাদের বার্গেনিংয়ের জন্য এই সংস্কারটাকে ব্যবহার করেছে। আমরা জুলাই সনদ সংস্কারকে এখান থেকে দেখি না, এটা বাংলাদেশের একটা শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য আমরা এটাকে দেখেছি। সেখানে এই ধরনের বার্গেনিংয়ের জন্য এটাকে ব্যবহার করা, এটা রাজনৈতিকভাবে অসততা বলে আমরা মনে করি। এবং তারা পুরো সংস্কার প্রক্রিয়াটাকে এখন একটা অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে। এটা তারা নিয়ে গেছে তাদের পলিটিক্যাল শক্তি দেখানো, তাদের একটা বার্গেইন কতটুকু তারা আদায় করতে পারবে এবং তারা বলে এক কথা করে আরেক কথা, এই ধরনের কর্মকাণ্ডের দিকে নিয়ে গেছে। এইটা আসলে একটা রাজনৈতিক ডেডলক সৃষ্টি করতে পারে। আমরা কিন্তু এখনও বলছি যে আমরা সাইন করব যদি আপনি এই জিনিসটা করেন, কমিশন আমাদের সাথে ডায়ালগে গেলে আমরা সাইন করবো। আমরা বলি না যে এটা না করলে আমরা সাইন করবো না, আমরা কিন্তু এরকম ভাষা ব্যবহার করি না। খুবই পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আমরা আগাচ্ছি। পুরো জুলাই সনদ পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা খুব পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এখানে অংশগ্রহণ করেছি। এটার আমরা একটা হিউজ পার্ট মনে করি নিজেদেরকে। এখনও জুলাই সনদকে কিন্তু আমরা ওন করি, কিন্তু এইটুকু ওন করি বলেই আমরা বলছি যে এই নিশ্চয়তা ছাড়া আপনি এটা করলে আমরা সাইন করবো না, কারণ আমাদেরকে পরে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। কিন্তু যদি আপনার এটা হয় যে আমি আমার পলিটিক্যাল লেভারেজ বাড়ানোর জন্য, আমি নেগোসিয়েশন করার জন্য এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করবো, এটা খুব খারাপ হয় এবং এটা আনফর্চুনেট হয়। এটা কোনো বড় রাজনৈতিক দলের কাছ থেকে আমরা আশা করি না। আপনি বলবেন যে তুষার যেটা বললো যে জামাত যে সংস্কার প্রক্রিয়া সেটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আবার ইদানিং আমরা দেখি যে ধরেন এনসিপি জামাত শুরুর দিকে তাদের যে ভূমিকা ছিল এই উপদেষ্টাদের প্রতি, এখন এনসিপি জামাতই সবচেয়ে বেশি ক্ষুব্ধ উপদেষ্টাদের উপরে। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের তথ্য তারা যা জেনেছে বা কথোপকথন ছিল ফাঁস করে দেবে, নানা রকম, মানে খুবই ক্ষুব্ধ। মানে এত ক্ষুব্ধ কেন? আর জামাত তো অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে, যেটা তিনি বললেন। আপনার নিশ্চয়ই মনে থাকবে বাংলাদেশে যারা শুরুতে নির্বাচনের কথা বলেছিল, যারা বলেছিল বাংলাদেশকে স্টেবিলিটির দিকে নিতে হলে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই, সেটা বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকেই বলা হোক কিংবা সেটা বিএনপির কোনো নেতার তরফ থেকেই বলা হোক, সেটা টিআইবি বা সিপিডির মতন থিঙ্ক ট্যাঙ্ক থেকেই বলা হোক কিংবা সেটা অন্য কোনো অর্গানাইজেশন থেকেই বলা হোক, তাদেরকে একটাই তকমা দেওয়া হয়েছিল, রয়ের এজেন্ট, ভারতের দালাল। কেন? কারণ ভারতও বলেছিল একটা নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায়। এখন যখন পুরো সরকার নির্বাচনের দিকে হাঁটছে, এমন নয় যে তারা দেশের ভালো চিন্তা করে হাঁটছে। আমি বিশ্বাস করি না এই সরকার দেশের ভালো চায়, কারণ মাসুদ কামাল ভাই একটু আগে যেটা বললো সেটার সাথে আমি হোল হার্টেডলি বিলিভ করি। যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, সেই লোকের দেশপ্রেম আছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু তারা অথর্ব, অযোগ্য এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যেই খাদের কিনারা এসে দাঁড়াইছে, তারা যদি আরেকটু লম্বা সময় নেয় পুরা দেশ শুদ্ধ তারা খাদের মধ্যে পড়বে। সেই কারণে তারা এখন নির্বাচন দিয়ে পালাইতে চায়, দেশ থেকে যেতে চায়। সো যে কোনো কারণে হোক তারা এখন নির্বাচনের কথা বলতেছে। ইভেন IMF 2 দিন আগে বলছে যে তারা বাকি অর্থ ছাড় করবে না, কারণ এই আনস্টেবল গভর্নমেন্ট এই অবস্থায় থাকলে তারা ভরসা করতে পারতেছে না। সো এই হলো বাংলাদেশের হাল। সো এই হালের মধ্যে যখন তারা এখন নির্বাচনের কথা বলছে, তখন সঙ্গত কারণেই সেটা জামাতের কাছে এক ধরনের প্রতারণার মতো মনে হবে। কারণ তারা তো আশা করছিল এই সরকার আরও থাকবে, তারা আরও বেশি বিএনপিকে স্টিগমাটাইজ করার, মেলাইন করার সুযোগ পাবে, তারা আরও বেশি ধর্ম বিক্রি করে ভোট কী করে আনা যায় সেই ধান্দাবাজিটা করতে পারবে। সেটা যেহেতু
অ্যাব্রাপ্টলি বন্ধ হলো, যেহেতু একটা নির্বাচনের ঘোষণা এবং আল্লাহর কসম গেট লকের মতো একটা ঘোষণা আসলো সরকারের তরফ থেকে যে হবেই হবে নির্বাচন। কারণ এটা সরকারের মানে লেজের শেষ অংশটা বাঁচানোর একটা মানে সুযোগ, কোনো মতে নির্বাচন দিয়ে ভাই দেশের বাইরে চলে যাই। আচ্ছা, জি। সো এটা ডেফিনেটলি তাদের কাছে একটা বড় রকম প্রতারণা মনে হচ্ছে। মাসুদ ভাই একটু বলবেন যে এই যে বড় রকমের প্রতারণার কথা বলেন রুবিনা আপা, এবং দেশ খাদের কিনারায় চলে গিয়েছেন, কিনারা থেকে আসলে একটু আগায় আনার প্রক্রিয়াটা কি এখন হতে পারে, নির্বাচন নাকি অন্য কিছু? শোনেন, আমি এটা বলি, দেশের যে আজকে অবস্থা না, এই দেশের একমাত্র সমাধান হলো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। আচ্ছা, এটা আপনি বেসিক এই জিনিসটা মাথায় রাখেন। জি। এটা মাথায় রাখলে বাদ বাকি সব ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে রাজনৈতিক দল, আমি এই তিনটা রাজনৈতিক দলের কথা বলি, জামাত, এনসিপি এবং বিএনপি। আমি এই তিনটা রাজনৈতিক দলের কথা বলি। তিনটা লক্ষ্য হলো, বিএনপির লক্ষ্য হলো আমরা একটা ইলেকশন চাই। বিএনপি মনে করে তারা ইলেকশন হলে জিতবে। বিএনপি এটাও মনে করে যে এই সরকার দেশ চালাতে পারছে না, এবং এই সরকারের প্রত্যেকটা ব্যর্থতা, এই ব্যর্থতার দায় যে চাপতেছে বিএনপির উপর। একেবারে মানে এই সরকার একটা ভুল করতেছে, আর মানুষ এই সরকারের সময় যে মানুষ কেন জানি বলে বিএনপি কিছু বলে না কেন, বিএনপি কিছু করে না কেন? জি, বলি তো এই সরকারের এক একটা ভুল মানুষ চট করে কম্পেয়ার করতেছে আগের সরকারের সঙ্গে। আচ্ছা, বুঝলেন, মাঝখানে তো বিএনপি নাই, তাহলে কি হচ্ছে, বিএনপির জনপ্রিয় ভোট কিন্তু একটু একটু করে কমতেছে, এই সরকার কমাই দিচ্ছে। আর বিএনপির লক্ষ্য হলো যে কোনো মতে ভাই তালিবাল দিয়া কোনো মতে ভাই কোনো মতে তুমি ইলেকশনটা করো। বিএনপি এখন যে সমস্ত ক্ষেত্রে রাজি হচ্ছে এর অনেকগুলোই বিএনপি চায় না, কিন্তু বিএনপি বিরোধিতা করতে চায় না। বিএনপি কথা হলো ইলেকশনটা হয়ে যাক, তারপরে যা হবে হবে, ঠিক আছে। আচ্ছা। জামাতের হিসাবটা হলো যে আমি ইউনিভার্সিটিগুলিতে জিতছি, ইয়াং জেনারেশনের মধ্যে আমার এই ওয়েলফেয়ার পলিটিক্সের একটা পজিটিভ দিক আছে, তারপরে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির কিছু নেগেটিভ ব্যাপার স্যাপার আছে, চাঁদাবাজি, মামলাবাজি টাজে আছে, এইগুলিকে আমি আরও একটু নার্সিং করে যত দিন যাবে যদি একটু বিলম্বিত হয় আমার জন্য সুবিধা। আর এনসিপি? আচ্ছা, এনসিপি হলো, এনসিপি একটা পলিটিক্স নিয়ে আসছে, ওরা একটা রাজনীতি বানাতে চাচ্ছে যে আমরা একটা নতুন ধরনের রাজনীতি করতে চাই। কিন্তু এনসিপি যেভাবে রাজনীতিটা নিয়ে আসছে, এনসিপি যারা নেতা আছে ওদের ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে এনসিপি 2 পায়ে আগায় তো 3 পা পিছায়। এই হলো কি বাস্তবতাটা। এখন এনসিপি কিন্তু কল্পনা করে না, স্বপ্ন দেখ না। নাসিরউদ্দিন পাটোয়ারি যতই বলুক আমরা 200 আসনে জিতবো, অমুক জিতবো, তমুক জিতবো, এনসিপি কিন্তু ওই হিসাব আর করে না। কিন্তু এনসিপি বুঝছে যে তারা নির্বাচন খুব একটা ভালো করবে না, তাই তারা তাদের পলিটিক্সটাকে ধীরে ধীরে গড়তে চাচ্ছে যে আমি তো ইলেকশনে আমার যা হবার তা হবে, তো আমি আমার আদর্শটা নিয়ে থাকি, এইটাকে করানোর চেষ্টা করি। এই জন্য দেখলাম ওদের নেতা বলতেছে আমরা তো এই নির্বাচন নিয়ে আমাদের টার্গেট না, আমাদের টার্গেট আরও অনেক পরে। গুড।